গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি শুরু করতে চলেছি দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় ভূমিরূপের প্রক্রিয়া। ভূমিরূপের প্রক্রিয়া বলতে যে ভূমির যে রূপ সেইগুলি যে প্রক্রিয়ায় তৈরি হয় তাকেই ভূমিরূপের প্রক্রিয়া বলে। এবার ভূমিরূপের প্রক্রিয়াকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অন্তর্জাত আর একটা হচ্ছে বহির্জাত। তাহলে ভূমিরূপের প্রক্রিয়া একটা এখানে রয়েছে বহির্জাত আর একটা হলো অন্তর্জাত। অন্তর্জাত পৃথিবীর অভ্যন্তরে বা ভিতরে ভিতরের কোনো কারণে যদি ভূমিরূপের পরিবর্তন হয় বা কোনো ভূমিরূপ সৃষ্টি হয় তাকেই অন্তর্জাত প্রক্রিয়া বলে। একই রকমভাবে যদি পৃথিবীর বাইরে, তার আগে বলা ভালো যে অন্তর্জাত প্রক্রিয়ার যদি উদাহরণ বলতে যাও তাহলে যেমন অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, পাতের চলাচলের ফলে যেসব ভূমিরূপ তৈরি হয় এইগুলোই বলা যেতে পারে উদাহরণ হিসাবে। আর বহির্জাত প্রক্রিয়া যেটা তোমাদের সিলেবাসে আছে মেনলি, বহির্জাত বলতে পৃথিবীর বাইরে বা পৃথিবীর উপরিপৃষ্ঠে যে প্রক্রিয়াগুলো কাজ করে সেইগুলোকেই বহির্জাত প্রক্রিয়া বলে থাকি। সেই প্রক্রিয়াগুলো কেমন? যেমন নদীর দ্বারা ক্ষয় সঞ্চয় বহন, আবার বায়ুর দ্বারা ক্ষয় বহন সঞ্চয়, সমুদ্রের দ্বারা বা সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয় বহন সঞ্চয়, হিমবাহের দ্বারা ক্ষয় সঞ্চয় বহন ইত্যাদি প্রক্রিয়াকেই আমরা বহির্জাত প্রক্রিয়া বলি। আমাদের সিলেবাসে মূলত এই বহির্জাত প্রক্রিয়ায় আছে। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আমি যেগুলো বললাম নদী, বায়ু, ক্ষয় এগুলোর কথা বললাম, এর মধ্যে এইগুলোকে খুব বৃহৎ আকারে যদি ভাগ করা হয় তাহলে মূলত এই দুটো পাওয়া যায়, একটা হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। এই দুটো প্রক্রিয়া বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে যদি শ্রেণীবিভাগ করা হয় বহির্জাত প্রক্রিয়াকে, তাহলে এই দুটো পাওয়া যায়, মূলত এই দুটো পাওয়া যায়। তাহলে আমাদের মূলত জানতে হবে কি এখান থেকে কি আসতে পারে। মূলত আসতে পারে অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আসতে পারে। অন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাতের মধ্যে পার্থক্য আমরা যদি একটু চিন্তা ভাবনা করে নিই তাহলে অসুবিধা হয় না খুব একটা। অন্তর্জাত প্রক্রিয়া মানে অন্ত মানে ভিতরে, আর জাত মানে জন্ম। যে প্রক্রিয়াগুলো পৃথিবীর ভিতরে হয় সে বা অভ্যন্তর ভাগে হয় সেটাকেই অন্তর্জাত প্রক্রিয়া বলি। আর বহির্জাত পৃথিবী পৃষ্ঠের উপরে যে প্রক্রিয়াগুলো কাজ করে ভূমিরূপের পরিবর্তনের জন্য তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এবারে উদাহরণ দিয়ে বললে ভূমিকম্প, অগ্ন্যুদ্গম, পাতের চলাচল ইত্যাদি হলো অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে পড়ে। আর বহির্জাতের মধ্যে নদী, বায়ু, হিমবাহের ক্ষয় সঞ্চয় বহন এই কার্যগুলো পড়ে। অন্তর্জাত প্রক্রিয়া ধীরে কার্য করে, মানে অন্তর্জাত প্রক্রিয়া হতে আস্তে 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 কাজ করে। কোনো একটা ভূমিরূপ যদি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে হয় হুট করে তৈরি হবে না, এটা আস্তে আস্তে তৈরি হবে। কিন্তু বহির্জাত প্রক্রিয়া আরও ধীর গতিতে হয়। অন্তর্জাত প্রক্রিয়া তো ধীর গতিতে হয়, বহির্জাত প্রক্রিয়া কিন্তু আরও ধীর গতিতে হয়, মানে আরও বেশি ধীরে হয়। তাই বহির্জাত প্রক্রিয়া অন্তর্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট ভূমিরূপের থেকে বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ অনেক বেশি সময় নেয়, সময় সাপেক্ষ। তাহলে এদিক থেকে এরমভাবে তিনটে পার্থক্য হয়ে গেল। এবং এই পার্থক্যর যে পয়েন্টগুলো বললাম সেগুলো যদি কোনো কারণে বহির্জাত বা অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য আসে তাও লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার যেটা তোমাদের সিলেবাসে মেনলি আছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে বট ক্যাটাগরিতে যদি ভাগ করা হয় তাহলে একটা হলো অবরোহণ, একটা হলো আরোহণ। এগুলো খুব সোজা। যদি অবরোহণ মানে
অবরোহণ মানে ক্ষয় বা ওর উচ্চতার হ্রাস, উচ্চতার হ্রাস। ক্ষয় হলেই ধরো কোনো একটা ভূমিরূপের যে প্রক্রিয়ায় উচ্চতা কমতে থাকে তাকেই আমরা অবরোহণ বলি। বোঝা গেল? তাহলে সংজ্ঞায় কোনো সমস্যা নেই। তাহলে যে বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা কমতে থাকে তাকেই আমরা অবরোহণ প্রক্রিয়া বলব। কোনো সমস্যা নেই। এবার অবরোহণ প্রক্রিয়ার মধ্যে কি কি আছে, তাহলে কোন কোন প্রক্রিয়ায় উচ্চতা কমে? যেমন নদীর ক্ষয়, নদীর বায়ুর ক্ষয়, সমুদ্রের ক্ষয়, হিমবাহের ক্ষয়, এগুলো সব কিন্তু উচ্চতার হ্রাস ঘটায়, তাই এগুলো সব অবরোহণের মধ্যে পড়বে। আরোহণ কি? এই যে ক্ষয়িত পদার্থগুলো যখন জমা হবে বা যে বহির্জাত প্রক্রিয়ায় কোনো একটি ভূমিরূপ বা ভূমিরূপের উচ্চতা ক্রমশ বাড়তে থাকবে তাকেই আমরা আরোহণ প্রক্রিয়া বলি। তাহলে আরোহণটা কি? আরোহণে কি হয়? সঞ্চয় হয়। আরোহণে মূলত কি হয়? সঞ্চয়। আর কি হয়? উচ্চতার বৃদ্ধি হয়। তাই না? তাহলে যদি অবরোহণ আর আরোহণের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা, মানে পার্থক্য যদি পরীক্ষাতে পড়ে, তাহলে আমরা কি লিখব? প্রথমত সংজ্ঞাটা লিখব যে বহির্জাত প্রক্রিয়ায় উচ্চতার হ্রাস হয় তাকে আমরা অবরোহণ বলি, আর যে বহির্জাত প্রক্রিয়ায় উচ্চতার বৃদ্ধি ঘটে ভূমিরূপের অবশ্যই তাকে আরোহণ বলি। এটা সংজ্ঞাগত পার্থক্য গেল। নেক্সট কি আসবে? পরের পার্থক্য যদি তোমরা লিখতে যাও, পরের পার্থক্য এখানে ভূমিরূপের সবসময় হ্রাস পায়, উচ্চতার হ্রাস পায়, আর এখানে কি হয়? ভূমিরূপ সবসময় উচ্চতায় বৃদ্ধি পায়। অবরোহণ প্রক্রিয়াগুলোর মধ্যে সমস্ত ক্ষয়কারী প্রক্রিয়াগুলো থাকে, আর আরোহণের মধ্যে সমস্ত সঞ্চয়কারী প্রক্রিয়াগুলো থাকে। 3 নম্বর হয়ে গেল। উদাহরণ হিসাবে লিখতে পারো অবরোহণের ফলে কি কি ভূমিরূপ হয়। নদীর যেমন ক্ষয়ের ফলে আয়াকৃতি, ইউ আকৃতি, ক্যানিয়ন, জলপ্রপাত ইত্যাদি হয় অবরোহণের ফলে, নদীর ক্ষেত্রে যদি হয়। আর আরোহণে নদীর সঞ্চয় কার্যের ফলে পলল বেজনী, স্বাভাবিক বাঁধ, প্লাবন ভূমি, নদী বাঁক ইত্যাদি বা বদ্বীপ ইত্যাদি হয়। তাহলে এই পার্থক্য 4-5টা পার্থক্য হয়ে গেলে এইগুলো বানিয়ে বানিয়ে তোমরা লিখতে পারবে যদি বুঝে নাও ব্যাপারটা। এইবারে যেটা যেটা ইম্পর্টেন্ট, যেটা বলার, এগুলো আমি মুছে দিচ্ছি। এই দুটোকে মেলালে যে প্রক্রিয়াটা হয় সেটাকে বলা হয় পর্যায়ন। পর্যায়ন বা গ্রেডেড, কি বললাম? গ্রেড। পর্যায়নের ভূগোলের শব্দ হচ্ছে গ্রেডেড বলা হয়। গ্রেডেড অর্থাৎ গ্রেড, এর মধ্যে একটা কথা আছে এই যে গ্রেড কথাটি, এই কথাটি ব্যবহার করেন গিলবার্ট। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসে যে গ্রেড শব্দটি বাংলায় তোমাদের অবশ্যই এরম লেখা থাকবে, গয়রা ফেলাইকা ড, কে প্রথম ব্যবহার করে। হ্যাঁ, এবারে হচ্ছে পর্যায়নটা কি? পর্যায়ন হলো এমন একটা স্তর, এমন একটা স্টেজ যেখানে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মধ্যে একটা সমতা বজায় থাকে। অর্থাৎ অবরোহণে কি করে?
যেটা উঁচু সেটাকে নিচু করে, এবং আরোহণে কোনো একটা নিচু জায়গাকে উঁচু করে। অর্থাৎ তুমি যদি এখানে যদি আমি ধরো একটা ভূমিরূপ আঁকছি, এইরাম আছে, সাপোজ ধরো এরাম আছে, তাহলে এখানে অবরোহণ হলে এটা ক্ষয় পাবে, ক্ষয় পেয়ে ক্ষয় পেলে কী হবে, এর হাইটটা এরকম কমতে থাকবে। আর সেই ক্ষয়িত পদার্থটা কোথায় গিয়ে জমা হবে, এইখানে জমা হবে, এরকম জায়গায়। এই যে ক্ষয় পেল এখানটাই তো অবরোহণ হলো, আর যেখানটায় গিয়ে জমা হলো এই ক্ষয়িত পদার্থগুলো গিয়ে যে এর উচ্চতাটা বাড়লো আর এর যে উচ্চতাটা কমলো এটা অবরোহণ, আর যে উচ্চতাটা বাড়লো এটা হলো আরোহণ। বোঝা গেল? তাহলে অবরোহণ এবং আরোহণের ফলে যে একটা পর্যায় বা একটা স্তর তৈরি হয় বা একটা সমাধানের জায়গায় যায়, সেটাই হচ্ছে পর্যায়ন। অর্থাৎ অবরোহণ যোগ আরোহণ ইকুয়ালস টু পর্যায়ন বলাই যেতে পারে। বুঝা গেল? তাহলে এটা যোগ এটা ইকুয়ালস টু করলেই পর্যায়ন হবে। এই পর্যায়নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। লাস্ট যেটা আছে একই সঙ্গে এই অবরোহণের একটা পার্ট হলো আবহ বিকার। আবহ বিকার কি? এখানে দেখো দুটো কথা আছে, একটা আবহাওয়া একটা বিকার। এই আবহাওয়া মানে আবহাওয়া থেকে আবহ কথাটা এসেছে। আবহাওয়া মানে আবহাওয়ার সমস্ত উপাদান দ্বারা যদি ভূপৃষ্ঠের কোনো অংশের কোনো পরিবর্তন হয় বা কোনো একটি শিলা বা কোনো একটি পদার্থ ভেঙে বা ভঙ্গুর অবস্থায় চলে যায়, তখন তাকে আবহ বিকার বলে। মানে আবহাওয়ার উপাদানগুলো আছে বলেই এই প্রথমের শব্দটি আছে। আবহাওয়া বিকার মানে ভাঙা। আবহাওয়া দ্বারা যদি কোনো শিলা বা কোনো একটা পদার্থ ভঙ্গুর হয়ে যায়, তখন তাকে আবহ বিকার বলবো। কিন্তু ভঙ্গুর হলো মানে এই নয় যে এটা কিন্তু সেই পদার্থটা ভেঙে অন্য জায়গায় স্থানান্তরিত হবে। অন্য জায়গায় স্থানান্তরিত হলে কিন্তু আর আবহ বিকার থাকবে না। আবহ বিকার মানে পদার্থ ভেঙে সেখানেই অবস্থান করবে, সেই জায়গায় থেকে যাবে। এবার আবহ বিকার আমরা জানি, আবহ বিকার সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়, আমরা সেটা জানি। একটা হচ্ছে যান্ত্রিক আবহ বিকার, একটা হচ্ছে রাসায়নিক, আর একটা যান্ত্রিক রাসায়নিক, আর একটা হলো জৈবিক আবহ বিকার। যান্ত্রিক কি? যান্ত্রিক আবহ বিকার মানে বলতে যেমন টেম্পারেচারের বা উষ্ণতার পরিবর্তনের জন্য বা আর্দ্রতার পরিবর্তনের জন্য বা বৃষ্টিপাতের পরিবর্তনের জন্য যে আবহ বিকার হয়, মানে যে শিলা ভঙ্গুর হয়ে পড়ে বা ভেঙে যায়, তাকে যান্ত্রিক আবহ বিকার বলে। এখানে কোনো রকম রাসায়নিক প্রক্রিয়া কাজ করে না যান্ত্রিকের মধ্যে। যেমন যান্ত্রিক আবহ বিকারের মধ্যে যেমন আছে স্বল্পমোচন, প্রস্তর চাঙাইয়ের ভাঙন, ক্ষুদ্র কোনো বিসরণ,
ইত্যাদি আরও সব আছে। রাসায়নিক কি? যখন কোনো শিলার রাসায়নিক শিলা কি দিয়ে তৈরি আমরা জানি, শিলা মানে মিনারেল দিয়ে তৈরি, এবং ওই মিনারেলগুলোর প্রত্যেকটা মিনারেলের আলাদা আলাদা রাসায়নিক কম্পোজিশান থাকে, এবং সেই কম্পোজিশানে যখন চেঞ্জ হয় তখন শিলাটাও ভঙ্গুর হয়ে যায়, সেইটাকেই তখন রাসায়নিক আবহবিকার বলে। যেমন কার্বনেশন, অক্সিডেশন, সলিউশন ইত্যাদি। জৈবিক আবহবিকার, জৈবিক বলতে জৈব বস্তুর দ্বারা শিলার যখন ভাঙন হয় বা ভাঙার মতো পরিস্থিতি তৈরি করে তাকে জৈবিক আবহবিকার বলে। যেমন ধরো গাছের শিকড় দ্বারা হতে পারে, গাছের শিকড় দ্বারা কোনো শিলাকে ভেঙে দিতে পারে, সেটা হবে জৈবিক আবহবিকার। আবার জৈব বস্তু, কোনো গাছের পাতা পচা হোক, কোনো পশুর দেহ বা কোনো কিছু মানে পচা বস্তু যখন পাথরের উপর বেশ কিছুদিন থাকে তখন পাথরের উপর রাসায়নিক ক্রিয়া করে, রাসায়নিক ক্রিয়া করার পর ওর যে মিনারেলগুলো, খনিজ মৌলগুলো থাকে, এগুলোর মধ্যে কিছু চেঞ্জ আসে, পরিবর্তন আসে, যে কারণে সেই শিলা ভঙ্গুর হয়ে যায়, সেখানেও সেটাকেও জৈবিক আবহবিকার বলে। তাহলে এটা পাচিত জৈব পদার্থের জন্য হতে পারে। আর কি হতে পারে? আর হতে পারে যেমন কিছু পশু পাখিরাও শিলার মধ্যে ভাঙন পরিস্থিতি তৈরি করতে পারে, যেমন কিছু যেমন ধরো ইঁদুর, হ্যাঁ, বা অন্য যারা মাটিতে বসবাস করে বা শিলার মধ্যে বসবাস করে, তারা ওইগুলোকে আঁচড় দেয়, হ্যাঁ, যাতে করে ওটা শিলাটা ক্রমশ ভঙ্গুর হয়ে যায়। মানে এই ছিল মোটামুটি আজকে এগার মতো। এখানেই প্রথম চ্যাপ্টারের যেটা ভূমিরূপ প্রক্রিয়া, সেখানে প্রথম বহির্জাত প্রক্রিয়া আছে, সেটার এখানেই আমরা শেষ করব। যাদের এর পরেও যদি কিছু অসুবিধা হয় বা যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখতে পারো যে আমার এইখানে একটু জানার আছে বা এই বিষয়টা আমি বুঝতে পারিনি, বললে আমি সেটা পরবর্তীকালে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।